সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা এমন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি যে টপিকটি আমাদের সমসাময়িক কোনো টপিকের সঙ্গে রিলেট করবে, সেটার উপর বেস করেই এবং শুরু থেকেই আমরা আলোচনা করতে চাই যে আমাদের ফ্যামিলি সম্পর্কে, পরিবার সম্পর্কে। আসলে পরিবার জিনিসটা কি, পরিবার কেমন একটি সংগঠন, এই সম্পর্কটি নিয়ে আমরা একটু, এই তত্ত্বটি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। আমরা নানান ধরনের আর্টিকেল, নানান ধরনের গবেষণাপত্র থেকে, নানান ধরনের স্কলারের বক্তব্য থেকে তথ্যগুলি পেয়ে এবং নিজেই কিছু বিকশিত হয়ে এবং নিজেই কিছুটা আলোকিত হয়ে আমরা এই বক্তব্যগুলিকে প্রসব করার চেষ্টা করছি। আহ, আসলে পরিবার জিনিসটা কি, পরিবার কি কোনো ভালো সংগঠন কিনা, পরিবার কি মানসিক বিকাশে বা চিন্তার বিকাশে একটি উৎকর্ষ সাধন করে কিনা। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই পরিবার কখনোই একটি ভালো সংগঠন নয়। পরিবার কখনোই মানসিক বিকাশে এবং মূল্যবোধের জায়গাগুলি এবং নৈতিকতার জায়গাগুলিকে ডেভেলপ করতে সহায়তা করে না। এই পরিবারটি অনেকটাই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আহ, এই বিষয়টি সম্পর্কে আসলে আমরা যখন জানতে পারলাম তখন এভাবেও পরিবারকে নিয়ে চিন্তা করা যায়, এটা আমাদেরকে খুব অবাক করেছে। আমরা হতবিহ্বল হয়ে গেছি যে পরিবার সবসময় একটি সংগঠন, আমরা সবসময় জেনে থাকার চেষ্টা করেছিলাম যে পরিবার একটি বিশ্ববিদ্যালয়, আর এই বিশ্ববিদ্যালয়ের প্রধান হলো বাবা কিংবা মা। এখান থেকে আমরা অনেক কিছু শিখে থাকি, কিন্তু হঠাৎ করে একটা টার্মিনোলজি থেকে, একটি প্রবন্ধ থেকে, একটি আর্টিকেল থেকে যে জিনিসটা জানতে পেরেছি সেটি হলো মূলত পরিবার অবশ্যই মানসিক বিকাশে বাধাগ্রস্ত করে, আমাদের সেলফ টেস্ট বিল্ড আপ করার জন্য বাধা সৃষ্টি করে থাকে। অনেকে বলার চেষ্টা করতে যে তা পরিবার তাহলে কিরকম বাধা সৃষ্টি করতে পারে, যে পরিবার যখন আমি ছোট ছিলাম তখন দেখা গেল আমি যখন মসজিদে যেতাম আমার বাবার সাথে, তখন এটা আসলে আমার নিজস্ব ইচ্ছা ছিল না। তো বলা হচ্ছে কি আমার মাথায় ধর্ম নামক একটি বিষয়কে প্রোগ্রাম করে দেওয়া হলো। এখানে আমার নিজস্ব ইচ্ছা ছিল না এই জায়গাগুলি থেকে। তারপরে কি ছিল, তারপরে হলো আমার বাবা রাজনৈতিকভাবে একটি দলকে লালন করত, আমাকেও সেই দলটি লালন করতে হয়েছে। তো এটাও আমার ভিতরে একটা প্রোগ্রাম করে দেওয়া হলো। তারপরে আমি ভবিষ্যতে কোন লাইনে পড়াশোনা করব, কোন দিকে যাব, এটাও আমার পরিবার নির্ধারণ করে দিতেন। তো সেক্ষেত্রে এই যে অনেকগুলি বিষয়ে প্রোগ্রাম করা মাথাটার ভিতরে দেওয়া হলো। তো আসলে এভাবে এই প্রোগ্রাম করা বিষয়গুলি আসলে একটি ব্যক্তি স্বাধীনতায় বা একটি ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতি প্রচন্ড বাধা সৃষ্টি করে। তো এইগুলিকে ডিপ্রোগ্রাম করাটা খুব কঠিন হয়ে যায় যখন আমরা অনেক সময় বড় হই। তখন আমাদের এই চিন্তাগুলি থেকে বা এই কুসংস্কারগুলি জায়গা থেকে আমরা বের হয়ে উঠতে পারি না। অনেক সময় বলার চেষ্টা করছি যখন বাড়িতে যদি পেঁচা ডাকে বা কাক ডাকে, এগুলি হচ্ছে অলক্ষী বা কুলক্ষণ যুক্ত। এগুলি আসলে ওদের থিঙ্কিং, ওদের চিন্তার জায়গা, ওদের রিয়েলাইজেশনের জায়গা কিনা আমি জানি না। ওরা ফিল করে কথাগুলি বলছে কিনা, ওরাও হয়তো এভাবে প্রোগ্রাম করায়। এগুলোকে ডিপ্রোগ্রাম করা যায় না। সেক্ষেত্রে আমাদের বক্তব্য হলো তাহলে একটি বাচ্চা লালিত হবে কিভাবে, একটি বাচ্চা লালিত হবে রাষ্ট্রীয়ভাবে। সে রাষ্ট্রীয়ভাবে তার লালন পালন হবে। দেখা গেল যে সমাজে আমার চাচা একজন ব্যারিস্টার আছেন, তার বাচ্চা একভাবে লালিত হচ্ছে, তার বাচ্চা একভাবে খাচ্ছে, তার বাচ্চা একটা স্কুলে পড়ছে, আমার বাচ্চা আরেকটা স্কুলে পড়ছে বা আমি একটা স্কুলে পড়ছি। এগুলির মাত্রাগুলি ভিন্নভাবে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা আসলেই সমাজে শুরু থেকে একটা বৈষম্যের দিকে আমরা ধাবিত হচ্ছি। দেখা গেল যে আমি শুরুতে যেটা আলোচনা করছি, আমাদের সমাজে একজন মেডিকেল অফিসার আছে, তার সন্তান যে স্কুলে পড়বে আমার সন্তানও ঠিক সেই স্কুলেই পড়বে, বা সে যেরকম বেসিক নিডসগুলি পাবে আমিও সেই বেসিক নিডসগুলি পাবো। তো এই জায়গাগুলি থেকে আমরা আসলে বৈষম্যগুলিকে রোধ করতে পারি না। রাষ্ট্রীয়ভাবে একটি ছোট বাচ্চাকে লালিত হতে হবে, পালিত হতে হবে। দেখা গেল যে একজন সমাজে সচ্ছল ব্যক্তি, তার অনেক টাকা পয়সা আছে, সে তার বাচ্চাকে হারমোনিকা কিনে দিচ্ছে, গানের চর্চা করছে, যেটাকে এক্সট্রা কারিকুলার বলার চেষ্টা করতেছি আমরা। তারপরে সে ধরেন যে আঁকাআঁকি করছে, তার সে ডান্স ক্লাসে যাচ্ছে, সে সুইমিং এ যাচ্ছে, নানান ধরনের ফ্যাসিলিটিস গুলো সে পেয়ে থাকে। এই যে ফ্যাসিলিটিস গুলি সে পেয়ে যাচ্ছে, শুরু থেকে একটা বৈষম্য হলো না? তো একটি বাচ্চা আসলে রাষ্ট্রীয়ভাবে লালিত হওয়া উচিত এবং সবার বেসিক নিডস গুলো একই রকম ভাবে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের সমাজে নানান ধরনের ঘটনা ঘটেছে। তো এই জিনিসগুলি আমাদের ডিপ্রোগ্রাম করবো কিভাবে? আমি যদি এখন আমাদের সমাজে নানান ধরনের তত্ত্বের ছড়াছড়ি আছে, একজন বলছে এটা রাইট, একজন বলছে এটা রং। সেক্ষেত্রে যদি আমরা ধর্মের ক্ষেত্রে বলতে যাই, ধরেন যে আমি একটু মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি নিঃসন্দেহে বলবো কি আমার ধর্মটাই শ্রেষ্ঠ। আর হিন্দু ধর্ম যে জন্মগ্রহণ করবে সে বলবে তার ধর্মটি শ্রেষ্ঠ। তো এগুলো কিন্তু প্রোগ্রাম করা। তো এগুলো ডিপ্রোগ্রাম কিভাবে করবে, আমি একটা উদাহরণ দিচ্ছি, রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবেও তাই, ওই জায়গাগুলি থেকে। তো এখন আমাদের তাহলে আমাদের এই বিভিন্ন আরেকটি জায়গা আছে আমাদের, এটা তো শিক্ষার একটা জায়গা হলো। যেমন ধরেন যে আমরা যদি বলি বাংলাদেশের ফার্স্ট ক্লাস একটা কলেজ আছে, যে কলেজটি হলো বাংলাদেশের একেবারে সব থেকে টপ জায়গায় বিলং করছে, সেটা হলো নটরডেম কলেজ। এবং এই নটরডেম কলেজটিতে সবাই পড়তে চায়। আপনার এলাকায় যে স্থানীয় সরকারি কলেজটি আছে সেই কলেজে যদি আপনার ভর্তির সুযোগ থাকে, আর একটা যদি নটরডেম কলেজে ভর্তির সুযোগ থাকে, আপনি কোথায় যাবেন? অবশ্যই আপনি নটরডেমে যাবেন। তো বলা হচ্ছে আপনি সবগুলিকে নটরডেমে রূপান্তর করে ফেলেন না, সবগুলি নটরডেম হবে।
সবগুলি ফ্যাসিলিটিস একই রকম হতে হবে, আমাদের সব ফ্যাসিলিটিসগুলো কিন্তু এক হচ্ছে না। তাহলে আমরা এখানেও একটা বৈষম্য করছি কিন্তু। তারপর আমরা এটা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স মাস্টার্স করেছে তারাই, যারা ভালো রেজাল্ট করেছে তারাই শুধু ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইতে পারবে, অন্য বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো আসে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইতে পারবে না। ঠিক আছে? তো এটা একটা বৈষম্য কিনা, এটাও একটা বৈষম্য কিন্তু, ওই জায়গা থেকে কিন্তু ওখানে অনেক ঝামেলা আছেই। তারপর দেখা গেল যে আমরা যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি এলএলবি পড়ে, তাহলে যদি আমরা একটু ধর্মীয় রূপকর্থে কথা বলার চেষ্টা করি তাহলে তাকে ব্রাহ্মণ বলা যেতে পারে। কেউ যদি ইতিহাস পড়ে তাহলে তাকে শূদ্র বলতে পারি। এখানে সাবজেক্টগত দিক থেকে একটা বৈষম্য রয়েছে কিন্তু। তো সবাই তাত্ত্বিক দিক থেকে, গবেষণাগত দিক থেকে, একদিক থেকে সাবজেক্টগত দিক থেকে, বিষয়গত নির্ভর যে বিষয়গুলি তারা পড়ে থাকে সেগুলি বিষয় সম্পর্কে তারা নানা বিষয়ে অবতারণা করতে পারে, আলোকিত হতে পারেন, কিন্তু তাদের কর্মদক্ষতা এবং তাদের স্কিলগুলি সেম হওয়া উচিত। তো এই যে বৈষম্যগুলো, রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্যগুলি, এই বৈষম্যগুলি আমরা দূরীকরণ কিভাবে করবো? তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো, দেখা গেল যে আমরা এগুলো দূর করতে পারি কিছুটা জায়গায়, সব জায়গায় বৈষম্য দূর করা সম্ভব না। যেমন আমরা যদি বলি হাতের 5টা আঙ্গুল, এটা হচ্ছে ন্যাচারাল, এটা আসলে সমান করা সম্ভব না। তো কিছু জায়গায় অসমান ও সুন্দর, যে যার যোগ্যতার ভিত্তিতে সে তার ফ্যাসিলিটিসটা পাবে, কিন্তু বেসিক নিডসের ক্ষেত্রে, এডুকেশনের দিক থেকে এইগুলির ক্ষেত্রে আমরা আসলে ইকুয়াল একটা সুবিধা পেতে চাই সবার ক্ষেত্রে। তারপরে আমরা যদি আমরা দক্ষিণ এশিয়া থেকে যে জিনিস লক্ষ্য করার চেষ্টা করি, যে পরিবারতান্ত্রিক যে ব্যাপারগুলি থাকে, রাজনৈতিক দলগুলি এবং যে যারা ক্ষমতা পরিগ্রহ করে থাকে তারা আসলে কিভাবে ক্ষমতায় আসে থাকে। আমরা আসলে ব্লাড লিগেসি ছাড়া পছন্দ করি না। আমরা একটা মুভি দেখেছি, বাহুবলী মুভিটি। বাহুবলী যখন মারা যায় তখন তার ব্লাড, তার একটা বাচ্চাকে দেখিয়ে তার মা বলল সে এর পরবর্তীতে রাজা হবে। জনগণ সবাই উল্লাসিত, উদ্ভাসিত। এরকম একটা চিন্তা চেতনা আমাদের রক্তে, আমাদের চিন্তা চেতনাগুলি আমাদের মজ্জা, অস্থি মজ্জা আটকে পড়ে আছে। এরকম একটা রুচির যে একটা বিশাল জায়গা, এটাকে ধাক্কা দিয়ে সরাতে যদি চাই আমরা, তাহলে আমাদের একটা ব্যাপক ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তন করতে হবে, সেটা হলো এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার। সেটা যদি আমরা পরিবর্তন না করতে চাই তাহলে আমাদের দেশের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। তো আমরা এখন অনেকেই যদি বলি যে আমরা হাসপাতালে, আমি হাজারবার অনেকবার বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি, আমার বিভিন্ন কন্টেন্টে, বিভিন্ন ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি, সেটা হলো একজন সরকারি, আমরা যদি বলি বাংলাদেশের কোনো মন্ত্রী কিংবা মন্ত্রীর পরিবার, ধরেন যে সে যদি স্বাস্থ্যমন্ত্রী হয়, তার চিকিৎসা অবশ্যই সরকারি হাসপাতালে হতে পারে। শুধু খালি স্বাস্থ্যমন্ত্রী হবে না, যতগুলি এমপি মন্ত্রী আছে সবাইকে বাধ্যতামূলক সরকারি হাসপাতালে চিকিৎসা করতে হবে। আমাদের বাংলাদেশের সরকারি হাসপাতালের জায়গাগুলি খুব নাজুক, এটা বলা বাহুল্য। এটা একটা সুন্দর জায়গায় বৈষম্য রোধ করার ক্ষেত্রে হতে পারে। তারপরে ধরেন যে আমাদের গণশিক্ষা মন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী যারা থাকবে, যদি তাদের পরিবারে তাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা থাকে, তারা সরকারি জায়গায় যাবে। এটা করতে হবে। তাহলে কি আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলি থাকবে না? হ্যাঁ, অবশ্যই থাকবে। কিন্তু তারা একই রকম সুবিধা দেওয়ার বিলং করবে আরকি। ১৯-২০ হতে পারে। এই জায়গাগুলি থেকে আমি কথা বলতে চাই। তো এখন আরেকটা বিষয় হলো যে আমাদের বাজারের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে। যেমন আমরা যদি বলি বাংলাদেশে কিছু, কিছু কি আছে, এগোরা রয়েছে। যেমন মিনা বাজার যেমন রয়েছে, তারপর স্বপ্ন টাইপসের কিছু বাজার রয়েছে। এই বাজারগুলি একটি সমাজের মানুষ এখানে যায়। আর আমরা যখন লোকাল বাজারটা চলে যাই, এটা বাজারটা হয়ে যায় আরেকটা বাজার। তো আমাদের সকল বাজার একই রকম হতে হবে। আমরা চাইলেও এর থেকে উঁচু জায়গায় যেতে পারবো না, চাইলেও এর থেকে নিচু জায়গায় যেতে পারবো না। একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমাদের এই জিনিসগুলি করা দরকার বলে আমি বিশ্বাস করি। তো এই জায়গাগুলিতে এবং আরো তো অনেক ব্যাপার আছেই। আমরা ধরেন যে অনেক বিষয়ে আমি শর্টকাটে এই কথাগুলি বলার চেষ্টা করছি এখানে। ধরেন যে বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে। আমরা যে বর্তমান যে চিত্রটি পরিলক্ষিত হচ্ছে আরকি, সেটা হলো একটি ক্ষমতাসীন দল যেটা গণতন্ত্রের যদি চর্চা বা মূল্যবোধের চর্চাগুলো না করে থাকে, তাহলে সে আশু যে সম্ভাবনাটা থাকে সেটা হলো যে একটা চরম ভরাডুবি এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একটা ব্যক্তিত্ব এবং আমাদের যে ভাবমূর্তির বিষয়টা থাকে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমার আরেকটি এখানে বিষয় জোর দিয়ে বলতে চাই আমি, সেটা হলো ওই যে আমাদের বাজারগুলি তাহলে একটি মানে নিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশের যেকোনো রাজনৈতিক দল যদি সে ক্ষমতায় থেকে ফল করে বা পতিত হয়, তাহলে আরেকটি রাজনৈতিক দল তারা তাদের প্রতি চড়াও হয়। এটা কেন হয়? এটা রাজনৈতিক মূল্যবোধের জায়গাগুলি থাকে না আসলে, চর্চার জায়গাগুলি থাকে না। তো এই জায়গাগুলিতে কেন হচ্ছে? কারণ তারা আসলে ক্ষমতা প্রধান, ক্ষমতা লিপ্সু চিন্তা চেতনার জায়গা থেকে এই রাজনীতিটা করে থাকে। সেক্ষেত্রে অনেক মন্ত্রী আমাদের দেখা যাচ্ছে তারা ইউরোপে বসবাস করছে, হঠাৎ করে ওখান থেকে লাদেনীয় কায়দায় আমাদেরকে ভিডিও বার্তা দিচ্ছে। প্রতিটা দলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা এখান থেকে ইনকাম করে ওখানে না চলে যাচ্ছে, বেটার লাইফ লিড করতেছে। এরকম সুযোগ আর দেওয়া যাবে না যে তারা চাইলেও এই যারা এখানে এই দেশের জন্য কাজ করবে তারা বাইরে বাইরে থাকতে পারবে না, অন্তত অন্য জায়গায় সিটিজেনশিপ নিতে পারবে না। এই নিয়মগুলি করতে হবে আমাদের সবাইকে। এবং আরেকটা বিষয় আমি জোর দিয়ে বলতে চাই, সেটা হলো যে আমরা আমাদের যে ক্ষমতা, আমাদের যে আমরা সবাই যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর একমাত্র উদ্দেশ্য হলো দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো।
এবং এটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই জায়গাগুলিতে এই বিষয়গুলির জন্য আমাদের জিনিসটা করা দরকার, সেটা হলো মূলত একজন মানুষ, আমাদের ক্ষমতার যে 5 বছর ব্যাপার আছে পঞ্চবার্ষিকী, এই পঞ্চবার্ষিকী নিয়মটা তুলে দিয়ে আমাদের 4 বছরে চলে আসতে পারি, আমরা যুক্তরাষ্ট্রকে ফলো করতে পারি, 4 বছর আমরা থাকবো। এবং একজন মানুষ রাষ্ট্রপ্রধান যে হবেন সে 2বারের বেশি হতে পারবেন না। এটা নিয়ম করা খুব জরুরি। যদি সিস্টেম পরিবর্তন না করা হয় তাহলে কোনো কিছুই পরিবর্তন হবে না, ঠিক আছে? কারণ দেখা যাবে তখন ওই যে বটল হতো নিউ, কিন্তু ওয়াইনটা তখন কি থাকবে, ওল্ড থাকবে, মানে হলো নতুন বোতলে পুরনো মদ, এরকমই, কোনো কিছুর পরিবর্তন হবে না। তারপরে দেখা গেলো যে আমরা দেখেছি বারাক ওবামা, উনি যখন নির্বাচিত হলো, উনি চলে যাওয়ার পরে ওনার মেয়ে তো আর নির্বাচিত হতে আসেননি, ওনার নাতিপুতি তো নির্বাচিত হতে আসেননি। এই যে দক্ষিণ এশিয়া জুড়ে এরকম একটা যে মহোৎসব, এগুলিকে ত্যাগ করতে হবে, এগুলিকে সরে আসতে হবে আমাদের এই জায়গাগুলি থেকে, ঠিক আছে? এবং আমাদের যে বিভিন্ন ধরনের গণমাধ্যম, সব থেকে বিস্তৃত বিষয় হলো যে দল ক্ষমতায় আসে সেই দলের অনুগত এবং লেজুর ভিত্তি না করলে একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া যায় না, একটা থানার ওসি হওয়া যায় না, কিংবা দেখা গেল যে সচিব হওয়া যায় না, পদোন্নতিগুলি হয় না। একটা তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশে আমরা এই জায়গাগুলিতে এমনভাবে নীতিনৈতিকতা বিবর্জিত, এমন কোন জায়গাটি আছে যেখানে সংস্কারের প্রয়োজন নাই? এবং এই জায়গাগুলিতে আমরা ডেভেলপ চিন্তা ভাবনা করতেছি। একজন পুলিশ রাস্তাঘাটে দেখলে তুই তুয়ারি কথা বলে, সে সম্মান দিয়ে কথা বলতে চায় না। এই নানান ধরনের ঘটনা, দুর্নীতি, ঘুষ, রাহাজানি ইত্যাদি তো আছেই। এবং যারা রাজনীতি করার চেষ্টা করতেছে তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সাহেব তারা বা শোষক টাইপসের এই জায়গাগুলিতে আসছে। তারা আসলে যে আমাদের সেবক হওয়ার কথা ছিল, রাষ্ট্রে যারা নিয়োজিত, রাষ্ট্র নামক যন্ত্রটিতে যারা সেবাদানের জন্য ড্রাইভিং করছে, তারা যে আমাদের দাস, তারা এই কথাটা বারবার করে ভুলে যাচ্ছে। এবং তারা এমনভাবে আমাদের উপর চড়াও হচ্ছে মাঝে মাঝে, যারা আমরা যেন তাদের উল্টো দাস হয়ে যাই। এই চিত্রটি আসলে পরিবর্তন হওয়াকে সম্ভব কিনা? আমাদের সব জায়গায় যে নৈতিকতা বিবর্জিত কাজগুলি করছি, মূল্যবোধ বিবর্জিত কাজগুলি করছি, এগুলি কি চেঞ্জ হওয়া সম্ভব? আমাদের চিত্রগুলো দেখা যাচ্ছে জনগণের ভিতরে একটা লুটতরার চিন্তা ভাবনা আছে। জনগণ আমি দেখেছি তারা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা কিংবা চায়ের বিনিময়ে, এগুলির বিনিময়ে তারা ভোট পর্যন্ত বিক্রি করে দেয়। তাহলে আমরা এই জায়গাগুলিকে সার্বিক একটি চমৎকার দেশ রূপান্তর করতে হলে আমাদের যে জিনিসটি প্রয়োজন বা অতীব জরুরি বলে আমি মনে করি, সেই জায়গাটি হলো মূলত নৈতিকতা মূল্যবোধের ব্যাপক প্র্যাকটিস। এবং এই ব্যাপক প্র্যাকটিসটা কিভাবে হবে? এটা পরিবার থেকেই হবে। আমরা পরিবার থেকে যে জিনিসটা শিখি, যে দেখা গেল যে আমরা ওই মানুষটাকে ঠগিয়ে কিছু নিয়ে চলে আসলাম, ওই মানুষটিকে ওর অধিকার থেকে বঞ্চিত করে চলে আসলাম, এই জায়গাগুলি আমরা ঘরে ঘরে প্র্যাকটিস হচ্ছে। পাশের প্রতিবেশী কোনো একটা ঝামেলায় পড়ে গেছে, আমরা ভয়েসকে রেজ করি না। দেখা গেল যে পাশের বাড়ির কারো একটা আম বাগান থেকে একটা আম নিয়ে চলে আসলাম, আমাদের নৈতিকতার মধ্যে লাগতেছে না। এটা চর্চা করতে হবে, এগুলি ক্রাইম, এগুলি শেখাতে হবে এই সংঘগুলি থেকে। এখন আমরা পারিবারিকভাবে মানুষ হতে চাই না, আমরা রাষ্ট্রীয়ভাবে মানুষ হতে চাই। এবং আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা প্রচন্ড দেশপ্রেমে উজ্জীবিত হতে চাই। এবং এই উজ্জীবিত হওয়ার জন্য আমাদের শিক্ষার যে ফ্রেমটা, সেই ফ্রেমটাকে পুরোপুরি চেঞ্জ করতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল জায়গায় চলে যেতে হবে, আমাদের কিছু টেকনিক্যাল জায়গায় কাজ করতে হবে। এবং জ্ঞানগত দিক থেকে যেখানে সেখানে ভুরি ভুরি বিশ্ববিদ্যালয় স্থাপন করার যে প্রক্রিয়াটি, সেটি আসলে সুস্থ প্রক্রিয়া নয়। আমরা যদি বিশ্ববিদ্যালয় নামক প্রতিষ্ঠানগুলিকে স্থাপন করতে চাই, যদি এগুলিকে, যে ছেলেপেলেগুলি এখান থেকে বের হবে তাদেরকে যদি আমরা একটি কর্মক্ষেত্রে বা উদ্যোক্তার মতো একটা জায়গায় যদি প্রবেশ করাতে সহায়তা না করতে পারি, তাহলে এগুলি আমার মনে হয় না এগুলো নামে মাত্র একটি সংগঠন বা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে বলে বিশ্বাস করছি। তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করেছি, যে অনেক বিপ্লব হয়েছে, আমরা দেখেছি বায়ান্নের বিপ্লব কি হয়ে গেছে, রেভলিউশন এটা ডেস্ট্রয়েড হয়ে গেছে, ঠিক আছে? রেভলিউশন হাইজ্যাক্ট হয়ে যায়, অনেক সময় বেহাত হয়ে যায়। আমরা সবসময় আন্দোলন করি, সংগ্রাম করি, এটা অন্য কারো হাতে গিয়ে কুক্ষিগত হয়। আসলে বিশ্বাস করা খুব টাফ হয়ে যায়। এখানে বহির্বিশ্বের অনেক চাপ থাকে, বহির্বিশ্ব এখানে মঞ্চের পিছনে অনেকগুলি ইয়া থাকে, কুশীলব থাকে, তারা সামনে গিয়ে যে পুতুলগুলি থাকে তারা ক্রীড়ানক করে থাকে মূলত। তো এই জায়গাগুলি থেকে আমাদের চিন্তা করতে হবে। এবং আমরা একটু সুস্থ বাংলাদেশ প্রতিষ্ঠায়, নির্মাণে ভরসা করতে চাই, এবং আমরা পজিটিভিটি ছড়াতে চাই। এবং আমরা নৈতিকতা মূল্যবোধের জায়গাগুলো অবশ্যই চর্চা করব, প্রগতির জায়গাগুলি চর্চা করব, এবং দাসত্ব এবং লেজুর ভিত্তিক যে জায়গাগুলি আছে সেগুলি থেকে আমরা অবশ্যই বের হয়ে আসবো। এবং আমাদের মতের বিরুদ্ধে গিয়ে কেউ সমালোচনা করতে পারে, সেই সমালোচনাকে অবশ্যই আমাদের স্বাগত জানাতে হবে, কারণ সমালোচনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সমালোচনা যদি আমরা না করতে পারি তাহলে আমরা এগিয়ে উঠতে পারবো না। ভিন্ন মত, ভিন্ন ধর্ম, যেখানে বেশি বৈচিত্র্যতা রয়েছে সেখানে বেশি সম্ভাবনা রয়েছে, এই কথা আমরা বিশ্বাস করছি। আশা করছি আমাদের এই বক্তব্য যারা শুনছেন তারা একটু হলেও আলোকিত হলেন। সকলকে ধন্যবাদ।